নাস্তা করেছো? মায়রা চোখ তুলে ইরফানের দিকে তাকায়। মায়রাকে এভাবে চুপ থাকতে দেখে ইরফান ভ্রু কুচকে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়। ইরফানের কিছু একটা মনে পড়তেই কারেন্ট শক খাওয়ার মতো ঝটকা মেরে মায়রাকে ছেড়ে দেয়। চোখ বুঝে বিরক্তির নিঃশ্বাস ফেলে, কিছু একটা ভেবে প্রশ্ন করে। তোমাকে কবে বিয়ে করার ইচ্ছে ছিল? ইরফানের প্রশ্নে মায়রা বোকা চোখে তাকায় ইরফানের দিকে। লোকটা কেমন যেন অদ্ভুত বিহেভ করছে। এক এক সময় এক এক রকম বিহেভে মায়রার নিজেরই নিজেকে পাগল পাগল লাগছে। ইরফান গম্ভীর গলায় বলে। স্পিক আপ। মায়রা জোকে রে, তখনকার কথায় যে রেগে গিয়েছিল এখন আবার রেগে যাবে না তো? আবার ভাবলো না, এখানে তো ইরফান রিলেটেড না, তখনকার কথায় তো তার মাকে ব্লেম দিতে গিয়ে ইরফান জড়িয়ে গিয়েছিল। এই প্রশ্নের উত্তরে তো ইরফান জড়াবে না, তাই সরল মনে উত্তর দেয়। অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, আমার বান্ধবীরা আমি সবাই সব সময় এটাই চাইতাম। ওরা সবাই সেই সময়ই বিয়ে করবে। লাস্ট কথাটা মনির সুরে বলে মায়রা। ইরফান মাথা নিচু করে রাখা মায়রার পানে চেয়ে রইল। বেশ অনেক সময় নিয়ে মায়রার দিকে চেয়ে থাকে। মায়রা ইরফানকে নীরব দেখে মাথা তুলে তাকারে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। তবে চোখে মুখে রাগ নেই, একদম শান্ত ঠান্ডা। ইরফান মায়রার চোখে রেখে চোখ সরিয়ে নেয়। কোনো কথাই বলো না, চাপা শ্বাস ফেলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা অবাক হয়, সে ইরফানকে বুঝতে পারছে না এমন অদ্ভুত বিহেভ করছে কেন। ইরফান ঘরের বাইরে বেরিয়ে দরজা চাপিয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে মায়রার দিকে তাকায় একবার, এরপর গম্ভীর গলায় বলে, বাইরে আসবে না। কথাটা বলেই শব্দ করে দরজা লাগিয়ে গট গট পায়ে চলে যায়। নিচে নেমে রিতাকে মায়রার ঘরে এক প্লেট খাবার দিয়ে আসতে বলে। মায়রা আগে যে ঘরে থাকতো সে ঘরে গিয়ে একবার চোখ পড়ায়। এরপর ঘর থেকে বেরিয়ে রিতার উদ্দেশ্যে বলে মায়রা এই ঘরে যা যা আছে সব যেন তার ঘরে নিয়ে যায়। এরপর বাসা থেকে বেরিয়ে যায়। তার মা পিছু ডাকলে ছোট করে বলে, খেয়ে নেবো সময় করে। নুসরাত ভার্সিটির মাঠে তার বোনের সাথে একটু কথা বলছিল। চোখ ঘুরিয়ে উপরে তাকালে ইরফানকে তাদের ক্লাসরুমের দিকেই যেতে দেখে নুসরাত চোখ বড় বড় করে তাকায়। তার বোনকে বাই বাই বলেই কোনো রকমে এক দৌড় দেয়। শেষ। তার আগে এই স্যার রুমে ঢুকে গেলে তার কপাল ফাটবে। পেছন থেকে অন্তরা বিরক্তি কণ্ঠে বলে। নুসরাত পিছু ফিরে বলে। অন্তরা বিরক্ত হলো। তার এই বোনটা লাফায় বেশি, তার আর এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভাবনা রেখে ভার্সিটির চত্বর থেকে বের হয়ে তার গন্তব্যে রওনা হয়। নুসরাত উপরে উঠে দিক বেদিক শূন্য হয়ে দৌড়াচ্ছে। হঠাৎই কেউ তার হাত টেনে ধরে। নুসরাত চেঁচিয়ে ওঠে। সাজিদ বিরক্ত হয়ে বলে, পূর্বী, ভালো কথা, আমাকে পড়ানোর ধান্দা করছিস নাকি? দেখি সর। নুসরাত অসহায় মুখ করে তার রুমের দিকে তাকালো। ইরফান তাদের থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। নুসরাত সাজিদের হাত ছাড়িয়ে নিয়ে ভদ্র হয়ে দাঁড়ায়, ফিসফিসিয়ে বলে। সাজিদ সম্মতি দিল। দুপা এগোতে ইরফান ক্লাসরুমে প্রবেশ করে। নুসরাত সাজিদ তখনই দরজার সামনে দাঁড়ায়। ইরফান ক্লাসরুমে প্রবেশ করে দাঁড়িয়ে যায়। পিছু ফিরে নুসরাত আর সাজিদকে দেখে গম্ভীর গলায় বলে, হু আর ইউ? নুসরাত চোখ বড় বড় করে তাকায়। এই টেরা লোকের ঝাড়ি খেতে খেতেই তার হাত রাত পার হয়। তাকে নাকি চেনে না, কি ভয়ঙ্কর পোল্ট্রিবাজ লোক ভাবা যায়। সাজিদ সাধারণ একজন স্টুডেন্ট, সে ভদ্রভাবে উত্তর করল, স্যার, আমি এই ক্লাসের স্টুডেন্ট। ইরফান হাত ঘড়িতে সময় দেখে বলে। রং আনসার। নুসরাত খুব ভালোই বুঝলো এক সেকেন্ড লেট হয়েছে মানে এই স্যার এখন তাকে ধুইয়ে দেবে। মিনমিন করে বলে। ইরফান কিছুই বলল না, এগিয়ে গিয়ে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ায়। নুসরাত আর সাজিদ ভাবলো নীরবতা সম্মতি লক্ষণ। ভেতরে প্রবেশ করতে এক পা বাড়ালে ইরফান কড়া কণ্ঠে ধমক দেয়, স্টপ, ইউ আর নট অ্যালাউড ইন মাই ক্লাস। এরপর আর কোনো কথা না বলি লেকচার দেওয়া স্টার্ট করে। টানা 1 ঘন্টা ইংলিশে লেকচার দেয়। সবার চোখে মুখে ক্লান্তি। ইরফান একবার হাত ঘড়িতে টাইম দেখলো, এরপর গম্ভীর গলায় বলে, 10 minutes ব্রেক। নুসরাত সাজিদ অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। নুসরাতের পা ব্যথা হয়ে গিয়েছে। এখান থেকে তাদের এক পা নড়তেও দেয়নি।
বিড়বিড় করে সাজিদকে বলে। সাজিদ কিছু বলল না। মেজাজ খারাপ হয়ে আছে তার। আজ ইম্পর্টেন্ট টপিকের উপর ক্লাস করিয়েছে আর তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলতে হয়েছে। ইরফান তার অফিসের স্টাফের সাথে ফোনে কথা বলে কিছু সময়। ঠিক ঠিক 10 মিনিট পর আবারও লেকচার দেওয়া শুরু করে। সাজিদের কেঁদে দেওয়ার মতো অবস্থা। সে ভালো স্টুডেন্ট, আজকে একটু লেট হয়েছে, তবুও এই স্যারের জন্যে 1 ঘন্টা আগে জানিয়েছে ক্লাস টাইম। এরকম 2-1টা স্যার থাকলে জীবন প্যারাময় হতে আর কি লাগে। ইরফান আবারও প্রায় 15 মিনিট লেকচার দিয়ে পুরো একটা টপিক শেষ করে। এরপর গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ইরফান বেরিয়ে যেতেই নুসরাত এক দৌড়ে রুমের ভেতরে গিয়ে একটা ফাঁকা চেয়ারে বসে পড়ে। শব্দ করে বলে ওঠে। সবাই অসহায় চোখে তাকায়। কিচ্ছু করার নেই। এ স্যার এমনই। সাজিদ নুসরাতের মাথায় একটা আলতো থাপ্পড় দিয়ে পাশের চেয়ারে বসে গড়ে। এমনি মেজাজ খারাপ হয়ে আছে, এর ভিতরে মায়া মানুষের ডং দীক্ষা। হ্যাঁ, আরো মেজাজ খারাপ করাবি না সিমরি, জাফুট। নুসরাত মাথা জোরে কটমট দৃষ্টিতে তাকায় সাজিদের দিকে, রেগে বলে। সাজিদ এগিয়ে এসে বলে, আগে ধর, তারপর ছাড়ার কথা কইবি। নুসরাত চোখ মুখ কুচকে অন্যদিকে তাকিয়ে বলে। সাজিদ বিরক্ত হয়ে বলে, আমি কালো হইয়া বাংলাদেশের নাম রাখছি, আর তোরা শালি সাদা হইয়া বাংলাদেশের নাম মুছা ফেলতেছিস। সাজিদের কথা শুনে সবাই হেসে ফেলল। নুসরাত মুখ বাঁকালো। ফারা ক্লাসে তার ফ্রেন্ড জুয়ের সাথে হেসে কথা বলছিল। হঠাৎই কোথা থেকে জুয়ের খালাতো ভাই জামিল এসে সামনের একটা চেয়ারে বসে। ফারা ভ্রু কুচকে বলে, এখানে বসলে কেন? আর একটু পর ক্লাস যা। জামিল গা ছাড়া ভাব নিয়ে বলে। ফারা মুখ কুচকে জুয়ের দিকে তাকিয়ে বলে, তোর ভাইয়ের মুখ ঠিক না করলে কিন্তু কপালে দুঃখ আছে বলে দিচ্ছি। তখনই ক্লাসে শুদ্ধ প্রবেশ করে। সবাই ঠিকঠাক হয়ে বসে। জামিল দ্রুত ফারার পাশের চেয়ারটায় বসে। শুদ্ধর নজর সর্বপ্রথম ফারার দিকেই পড়ল। দৃষ্টি তীক্ষ্ণ। পাশে জামিলের দিকে তাকালে দেখলো হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। শুদ্ধ বিরক্ত হলো। আজকে তার মেজাজ খারাপের দিবস নাকি? ফারার দিকে আর তাকালো না, চুপচাপ লেকচার দিতে শুরু করে। টানা 15 মিনিট ইংলিশে লেকচার দেয়। এরপর থেমে যায়, চেয়ারে গিয়ে বসে পড়ে। বুকে 2 হাত গুজে চোখ বুঝে বিরক্তির শ্বাস ফেলে। জামিল ফারার দিকে একটু চেপে গিয়ে বলে, এটা তোর কে যেন হয়? ফারা চিরিত করে উঠল। গায়ের মধ্যে আসে কেন মেজাজ খারাপ লাগে। পুরো ক্লাস নিস্তব্ধ। তার মাঝে ফারা রেগে হঠাৎই বলে ফেলে, বাপ হয় হয়েছে। ফারা যদিও এত জোরে কথা বলতে চায়নি, না চাইতেই গলা বড় হয়ে গিয়েছে। ক্লাসের সবাই ফারার দিকে তাকায়। শুধু নিজেও ভ্রু কুচকে চেয়ে আছে ফারার দিকে। ফারা ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। আর চোখে একবার শুদ্ধর দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে নেয়। ডান পাশে বসা জুই ফিসফিসিয়ে বলে। ফারা কটমট দৃষ্টিতে তাকায় জুইয়ের দিকে। জুই মুখ লুকিয়ে হাসে। অপর পাশ থেকে জামিল বলে, তোর বাপকে একটু বলতো আমাকে যেন পরীক্ষা ছাড়াই পাশ করে দেয়। শুধু হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে যায়। ফারার দিকে চেয়ে ধমকে বলে, শাট আপ। সবাই কেঁপে ওঠে। ফারা চোখ বন্ধ করে শুধু গটগট পায়ে এগিয়ে সে ফারা বরাবর দাঁড়িয়ে জামিলকে দাঁড় করায়। এরপর জামিলের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বাকি টপিক তুমি ফিনিশ করো গো। জামিল চোখ বড় বড় করে তাকায়, আমতা আমতা করে বলে, স্যার আমি তো স্টুডেন্ট, আমি কি হবে? এই জন্যই টিচারের কথা শুনতে হবে গো। জামিল অসম্মতি প্রকাশ করে শুদ্ধ রেগে বলে, ওকে, গেট আউট। জামিল অসহায় মুখ করে তাকায়, কি আর করে। চুপচাপ ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। শুদ্ধ ফারার দিকে চেয়ে বলে, কথা বলা পাবলিকদের জন্য, ক্লাসরুম নয়। ফারা ঢোকে রে। ঠিক বুঝতো তার দিকে চেয়ে এই কথাটা বলেছে। শুদ্ধ সামনে গিয়ে আরো 10 মিনিট লেকচার দেয়। এরপর সবার উদ্দেশ্যে বলে, এই টপিক এর বাকি অংশ নেক্সট ডে বাইরে দাঁড় করানো ছেলেটি পড়াবে। জামিল বাইরে দাঁড়িয়ে চরম হতাশার নিঃশ্বাস ফেলল। তার জীবন শেষ।
শুদ্ধ ফারার দিকে তাকায়। ফারা শুদ্ধর দিকে তাকিয়েছিল। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ফারা ভ্রু কুচকে নিল। শুদ্ধকে তার কাছে ঠিক লাগেনি। শুদ্ধ বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ফারা তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। শুদ্ধ গটগট পায়ে তার রুমের দরজা ছেড়ে ভেতরে প্রবেশ করতে চায়। তখনই পেছন থেকে ফারা ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ পিছু ফিরে তাকায়। চোখ দুটো লাল। ফারা শুদ্ধকে কাছ থেকে দেখে আরো অবাক হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, তোমার কি হয়েছে? শুদ্ধ আশেপাশে তাকালো। তেমন কাউকে না দেখতে পেয়ে ফারাকে টেনে তার রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। রুম অন্ধকার। শুদ্ধ লাইট জ্বালানো না। ফারা অন্ধকারে অবাক হয়ে কিছু বলতে চায়, তার আগেই শুদ্ধ ফারাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারা কেঁপে ওঠে। হাত থেকে ব্যাগ পড়ে যায়। ফারা থেমে থেমে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ হাতের বাঁধন আরো খানিকটা শক্ত করল, কিন্তু কোনো কথা বলল না। ফারা ঢোক গিলে শুদ্ধর পিঠে কাপা হাত রাখে। আবারও বলে, শুদ্ধ ভাই ছাড়ো। শুদ্ধ ছাড়ল না। বেশ কিছুক্ষণ পর মৃদু স্বরে বলে, আমার ফারহা পাখি তুমি? কথাটা বলে আবারও বেশ কিছুক্ষণ চুপ থাকে। এরপর ফারাকে ছেড়ে ফারার বাম গালের সাথে তার বাম গাল লাগিয়ে শীতল কণ্ঠে বলে, তুমি আমার। আমি কিন্তু আর কাউকে বিয়ে করব না, বুঝছো? আমার বউ তুমি হবে, আমার ফারহা পাখি। ফারার শরীর শিরশির করে। শুদ্ধ ফারার গাড়ে ঠোঁট দাবায়। ফারা ঝাঁকি দিয়ে ওঠে। এই প্রথম শুদ্ধ অভাবনীয় এক কাজ করলো। শুদ্ধ ফারার দুগাল ছোট ছোট দুটো চুমু খায়। এরপর ফারার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুঝে বলে, আই এম সরি ফারহা পাখি, যা করেছি সব কিছুর জন্য। তোমার স্বামীর হক নষ্ট করছি, বাট স্বামী তো আমিই হব, তাই নিজের হক নিজে নষ্ট করলে প্রবলেম নেই। তুমি কিছু মনে করো না। ফারহা পাখি চলো আমরা বিয়ে করে নেই এক্ষুনি। ফারা ঢোক গিলে শুদ্ধকে কেমন অস্বাভাবিক ঠেকলো। দু হাতে শুদ্ধকে ঠেলে সরাতে চাইলেও শুদ্ধ হঠাৎই রেগে বলে, ফারহা ডিস্টার্ব করো না, আমি ঠিক নেই। কোথায় নিচে থেকে জড়িয়ে ধরবে তা না করে সরিয়ে দিচ্ছ। এমনিতেই বাড়িতে আমার হবু বউ অপেক্ষা করছে, বেশি টাইম নিব না। ফারা রেগে যায়। এই লোক জীবনেও শুধরবে না। ধাক্কা দিয়ে বলে, তোমরা এক বাড়িতে ছিলে, আমি তবুও তোমার সাথে কথা বলতে এসেছি, তুমি উল্টে আমাকে ফালতু কথা শোনাচ্ছ। শুদ্ধ একটু হাসল। দু হাতের আঁচড়ায় ফারার মুখটা নিয়ে অসহায় কণ্ঠে বলে, ফারহা পাখি তুমি কোনো ছেলের পাশে বসবে না, বুঝছো? ফারা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। যদিও অন্ধকারে স্পষ্ট দেখতে পেল না, তবে ঝাপসা দেখতে পায়। শুদ্ধর এসব নতুন নতুন রূপ মেয়েটাকে যেন অদ্ভুত অনুভূতির সাথে পরিচয় করালো। ছোট করে বলল, আমি তো বসি না। শুদ্ধ মানল না। আবারও ফারাকে শক্ত করে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে, বসেছো তো আমি রাখতে পারছি না, নয়তো তুমি মার খেতে আমার হাতে এখন। ফারা ঢোক গিলে বলে, তোমার আম্মু এই মেয়েটাকে এখনো তোমার বউ ভাবে। শুদ্ধ হেসে ফেলল। ফারার কানের কাছে মুখ নিয়ে বলে, আমিও ভাবি, একটু আগেই তো বললাম হবু বউ, তুমি কি বাংলা কম বসো? ফারা মোস্টামুষ্টি করে রেগে বলে, ছাড়ো আমায়। শুদ্ধ ছেড়ে দিল। দূরে সরে রুমের লাইট জ্বালিয়ে দিল। দরজার লক খুলে রাখলো। এরপর তার চেয়ারে গিয়ে বসে পড়ে। ফারার দিকে তাকিয়ে বলে, তোমার আর কয়টা ক্লাস আসে? ফারা শুদ্ধর কথার উত্তর না করে উল্টে প্রশ্ন করে, শুদ্ধ ভাই, তুমি কি তোমার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে? তোমার মা কষ্ট পাবে বলে। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ফারার দিকে। বসা থেকে দাঁড়িয়ে কিছুটা এগিয়ে এসে অবাক হওয়ার ভান করে বলে, তুমি কি করে বুঝলে? তুমি তো জিনিয়াস ফারহা। ফারা রেগে বলে, তুমি কি জীবনেও সিরিয়াস হবে না? আমার কিন্তু রাগ লাগছে। শুদ্ধ সিরিয়াস কণ্ঠে বলল, আসলে আমি মাকে কষ্ট দিতে চাই না ফারহা, একটুও কষ্ট দিতে চাই না। তাকে ভীষণ ভালোবাসি আমি, বুঝলে? একটু আগে আবেগের বশে ভুলভাল বলে ফেলেছি, ডোন্ট মাইন্ড। তুমি এখন যাও এখান থেকে। ফারা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভ্রু কুচকে চেয়ে আছে ফারার দিকে। ফারার ঠোঁট জোড়া ভিজে উঠল। কিছু কথা মিথ্যে জেনেও কান্না পায়। ফারার তেমনই হলো, কিন্তু শুদ্ধকে ভীষণ সিরিয়াস লাগলো। মিথ্যে জেনেও তো চোখ ভিজেছে।
তাহলে সত্যি শুদ্ধ ওই মেয়েটাকে বিয়ে করে নিলে তার কি হবে? ফারা নাক টেনে বলে। তুমি সত্যি বলছো? শুদ্ধ মৃদু স্বরে বলে। একদম। ফারা মাথা নিচু করে নেয়, কান্না মাখা গলায় বলে। তুমি আসলেই খারাপ লোক, স্বার্থপর লোক। আমার কথা একবারও ভাবছো না। শুদ্ধ ঝড়ের গতিতে ফারার কাছে এগিয়ে আসে, হিজাবের উপর দিয়ে ফারার মাথার পেছনে চুলের গোছা শক্ত করে ধরে। ডান হাতে ফারার গাল চেপে মুখ উঁচু করে। ফারার চুলে গালে ভীষণ ব্যথা পায়, মৃদু আর্তনাদ করে ওঠে। আহ শুদ্ধ ভাই, ছাড়ো, লাগছে আমার। শুদ্ধ আরো শক্ত করে ধরল ফারার গাল, দাঁতের দাঁত চেপে বলে। একদিন বলেছি না মাকে ভালোবাসি, কিন্তু বউকে বাদ দিয়ে না। মাকে কষ্ট দিতে চাই না, কিন্তু এর মানে এই না বউকে ছুঁড়ে ফেলে মায়ের ভালোবাসার প্রুফ দিব। বলেছিলাম না তোকে? তবুও জ্বালাবি কেন আমারে? দুই ভাই বোন কি পেয়েছিস আমায়? আমি সস্তা? তোর জন্য এত বছর অপেক্ষা করে আরেকজনকে বিয়ে করব? এই আমারে তোর কাপুরুষ লাগে? কাপুরুষ হলে তো আগে তোরে তুলে নিয়ে বিয়ে করতাম। তোর মতামতের দাম দেই বেশি, এই জন্য আমার দাম নাই। তোর ভাই আমারে নিয়ে আফসোস করে, তুই আমার স্বার্থবার বলিস। তোর ভাইয়ের জন্মের আফসোস আগে মেটাবো, এরপর তোকে স্বার্থপরের সংজ্ঞা বসাবো আমি। ওয়েট, একটু থেমে আগের চেয়েও শক্ত কণ্ঠে বলে, পেনলেসের জাত দ্রুত। কথাগুলো বলে ফারাকে ধাক্কা দেয়। ফারা পড়তে পড়তে বেঁচে যায়। অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়, চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। এর আগে কখনো শুদ্ধর এই রূপ দেখেনি। শুদ্ধ তার মাথার চুল টেনে রাগে টেবিলে একটা লাথি মেরে জেগে পড়ে। বেরো এখান থেকে, এক্ষুনি বেরোবি। ফারা কেঁপে ওঠে। তখনই দরজা ছেড়ে কেউ একজন ভেতরে প্রবেশ করে। শুদ্ধ তাকায় দরজার দিকে, তার এক সহকর্মীকে দেখে বিরক্তির নিঃশ্বাস ফেলে। ফারা মাথা নিচু করে নেয়, ডান হাতে ভেজা চোখ মুখ মুছে নেয়। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তার সেই স্যারকে ভারী গলায় ছোট করে একটা সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। ভদ্রলোক খুব স্বাভাবিকভাবেই ব্যাপারটা নিয়েছে, কিছু বোঝেনি। গলা ঝেড়ে বলে। শুদ্ধ তার চেয়ারে বসে শরীর এলিয়ে দেয়, একটু চুপ থেকে বলে, ভালো। কথাটা বলেই চোখ বুঝে নেয়। ঘড়িতে একবার সময় দেখলো শুদ্ধ বিকাল ৩:৩০। সকালে ক্লাস নিয়ে পরপর আজকের আরও দুটো ক্লাস ক্যান্সেল করে অফিস রুমে চুপ করে বসে থেকেছে। দীর্ঘশ্বাস ফেলে অফিস রুম থেকে বের হয় গন্তব্য বাড়ি। ভার্সিটি চত্বরে দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে গেলে পেছন থেকে ফাইজ ডাকে। শুদ্ধর পা থেমে যায়। ফাইজ দ্রুত পায়ে শুদ্ধর দিকে এগিয়ে আসে। শুদ্ধ পায়ের গতি বাড়ালো, তার আগে ফাইজ শুদ্ধর হাত টেনে ধরে। শুদ্ধর পা আবারও থেমে যায়। ফাইজ অসহায় কণ্ঠে ডাকে, ভাই। শুদ্ধ ফাইজের দিকে তাকালো। মুখাবয়বে হাসির ছিটে ফোটা নেই। কিছুটা দূরে ফারাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। চোখ ঘুরিয়ে ফাইজের দিকে চেয়ে হঠাৎই ফাইজের বুক বরাবর গায়ের জোরে একটা ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলে, ভুলো আমার আশেপাশে ঘেসবি না। ইচ্ছে করে তো দৌড়, ভুল করেও ঘেসবি না। কথাটা বলে তার গাড়িতে উঠে পড়ে। ফাইজ কিছু বলার সুযোগই পেল না। কিছুটা দূরে দাঁড়ানো ফারা ভীষণ অবাক হলো। সে তো শুদ্ধকে চিনতে পারছে না। কি হয়েছে তার ভাইয়ের সাথে? শুদ্ধ গাড়ি চালিয়ে একদম ফারার সোজা নিয়ে যায়। ফারা ভ্রু কুচকে চেয়ে আছে, ধাক্কা লাগবে লাগবে ভাব। তখনই শুদ্ধ ব্রেক ঘুরিয়ে ভার্সিটির গেট থেকে বেরিয়ে যায়। সামনের আয়নায় একবার ফারার মুখটা দেখে, মৃদু হাসতো, বিড়বিড় করে, ফারহা পাখি কত জ্বালাও আমায়, নির্দোষ মেয়ে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দেয় বিকাল 4টা। ইরফান ভার্সিটি শেষে অফিস করে ফিরেছে মাত্র। মায়রাকে ঘরে দেখলো না, বিরক্ত হলে বোধ হয়। ওয়াশরুমে নিয়ে শাওয়ার নেয়, এরপর একটা গ্যাবার্ডিন প্যান্ট পরে নেয়। ব্যালকনি থেকে ঠকঠক আওয়াজ পেয়ে সেদিকে যায়। ঘর থেকে ব্যালকনিতে পা রাখলে চোখে মুখে বিস্ময় ভর করে। মায়রা মেঝেতে গোল হয়ে বসেছে। তার চারপাশে অনেকগুলো টব রাখা, সবগুলোতেই একটা একটা করে ফুলের গাছ টাঙানো। বেলি, গোলাপ আর নয়নতারা, এই 3টে ফুল আনিয়েছে মায়রা। কোলের উপর একটা টবে খুব মনোযোগের সহিত মাটি ভরছে। এরপর লাস্ট ছোট্ট নয়নতারা ফুলের গাছটা নিয়ে খুব সুন্দর করে গেঁথে দিল টব ভর্তি মাটির সাথে। সব কাজ শেষ করে মেয়েটা বিশ্ব জয় করা এক হাসি দেয়। দ্রুত বসা থেকে উঠে ব্যালকনি থেকে রোমে আসার জন্য এগোতে নিলেই ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। চোখ বড় বড় হয়ে যায়। ঘাড় বাঁকিয়ে ব্যালকনির মেঝেতে তাকালো। সে ভেবেছিল এই লোকটা আসার আগেই সব পরিষ্কার করবে, কিন্তু তা তো পারলো না। এখন তাকে কি করবে লোকটা?
ভয়ে ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি, আমাকে 5 মিনিট টাইম দিন প্লিজ। ইরফান মায়রার দিকে তাকিয়ে আছে। মায়রার কপালে গালে অসংখ্য জায়গায় মাটি লেগে ইরফান ডান হাত উঠিয়ে মায়রার কপালে লেগে থাকা মাটি ঝেড়ে দিতে দিতে গম্ভীর গলায় বলে, বাড়িতে আরো অনেকে আছে, তারা করবে। মায়রা মন খারাপ করে বলে, রিতা তো ঘুমিয়েছে। ইরফান গম্ভীর গলায় বলে, আরো 2 জন আছে। মায়রা অবাক হয়ে বলে, আপনি কিভাবে জানলেন? ইরফান কিছু বলল না। মায়রা উদ্বিগ্ন কণ্ঠে বলে, আপনি যাওয়ার পর এই বাড়িতে 2টো মহিলা আসে, তাদের নাকি কেউ পাঠিয়েছে তারা এই বাড়িতে কাজ করবে, কারণ এই বাড়ির কেউ তাদের পাঠিয়েছে। কিন্তু আপনার বাবা মা কেউই জানে না এই ব্যাপারে। কেমন ভুতুরে ব্যাপার। ইরফান শান্ত চোখে মায়রার কথাগুলো শুনল। ঠোঁট বাঁকায় সামান্য বিড়বিড় করে। স্টুপিড গার্ল। এরপর জিজ্ঞেস করে, এসব কোথায় পেয়েছো? মায়রা উৎফুল্লতার সাথে উত্তর দেয়, আপনার বাবা এনে দিয়েছে। একটু থেমে আবদারের সুরে বলে, এগুলো কি এখানে রাখতে পারবো? ইরফান মায়রার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এরপর প্যান্টের পকেটে হাত গুজে ঘরের ভেতরে যেতে যেতে ছোট করে বলে, পারবে। তারেক নেওয়াজ কিছুক্ষণ আগে মায়রাকে ডেকে রেডি হতে বলেছেন হসপিটালে নিয়ে যাবে এজন্য। গতকাল বিড়ালের খামচি তো একটা বাড়তি কাজ হয়ে আছে। মায়রা তারেক নেওয়াজের কথা চুপচাপ মেনেই দ্রুত রেডি হয়ে নিল। সে গোসল করে বেরিয়ে ঘরের চারিপাশে চোখ বোলালো। ইরফানকে কোথাও দেখল না। মায়রা মনে মনে স্বস্তি পেলেও উনি ঘরে থাকলে রেডি হতে অনেক ঝামেলা পোহাতে হয়। রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। এখন পর্যন্ত সে মোটামুটি খুশি, তবে ইনায়ার জন্য মন খারাপ হয়। যদিও আগামীকাল নাকি ইনায়া আপু এখানে আসবে, একটু ভেবে খুশি খুশি লাগছে। ভাবনার মাঝে ঘর থেকে তারেক নেওয়াজ বেরিয়ে আসে। এগিয়ে এসে মায়রার মাথায় হাত দিয়ে বলে, দেরি হয়েছে আম্মু। মায়রা মাথা নেড়ে বলে, জি বাবা, চলুন। তারেক নেওয়াজ মায়রার হাতের কবজি ধরে এগিয়ে গেলেন। মায়রা হেসে তারেক নেওয়াজের সাথে পা ভেড়ায়। গেটের বাইরে পা রাখতেই মনটা কেমন হবে যেন বিষণ্ণতায় ভরে যায়। আজ থেকে প্রায় অনেকগুলো মাস তার প্রতিটা প্রয়োজনে ইরফান ছিল। সব কাজেই ইরফান থাকতো। এখন নেই কেন? ভার্সিটি থেকে যে আসতো, এরপর কোথায় গেল? কোনো কাজে গিয়েছে, কিন্তু তাকে নিয়ে গিয়ে এই ইঞ্জেকশন দিয়ে এনে কাজ করা যেত না। মায়রার ভীষণ মন খারাপ হলো। সবসময় তার প্রতিটি প্রয়োজনে ইরফানকে পাশে পাওয়ার পর হঠাৎ ইরফানের জায়গায় অন্য কাউকে পেয়ে মেয়েটার ভীষণ মন খারাপ হয়। পা চলছে, তবে দৃষ্টি থেমে নেই। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তিনি কোথায়। ভাবলে হয়তো সত্যিই কোনো ইম্পর্টেন্ট কাজে গিয়েছে। একদম মেইন গেটের কাছে গিয়ে কি মনে করে যেন পিছু ফিরে ইরফানের ব্যালকনির দিকে তাকায়। এবারও হতাশ হয় ব্যালকনিতে ইরফানকে না দেখতে পেয়ে। ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতে গিয়েও তাকালো না। দৃষ্টি উপর দিকে ওঠালে ছাদের কোণায় ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়েরা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। পায়ের গতি কমল। অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে রইল। সে তো ভেবেছিল লোকটা খুব ইম্পর্টেন্ট কোনো কাজে ব্যস্ত, তাই তাকে নিয়ে যাচ্ছে না। কিন্তু উনি তো কোনো কাজ করছে না, বরং চুপচাপ দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে সিগারেট ফুঁকছে। মায়েরা অবাক হয়ে শুধু ইরফানকে দেখলো। গাড়িতে ওঠার আগ পর্যন্ত মায়েরা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইল ইরফানের দিকে। ভীষণ অভিমান জমল ছোট্ট মনে। সবসময় তার সাথে থাকা মানুষ হঠাৎ সঙ্গ ছেড়ে দিলে যেমন বিশ্রী অনুভূতি হয়, মায়েরার তেমনই হলো। তারেক নেওয়াজ গাড়ির ডোর খুলে দিলে মায়েরা উঠে বসে। এরপর আবারও জানালা দিয়ে ছাদের দিকে তাকায়। ইরফান এক হাত পকেটে রেখে আরেক হাত সিগারেট ফুঁকছে। দৃষ্টি মায়েরার পানে। মায়েরা তাকিয়ে রইল আরও বেশ খানিক্ষণ। এরপর অভিমানে চোখ জোড়া নামিয়ে নেয়। দৃষ্টি রাস্তার পানে রাখে। সিগারেট খাওয়া তার কাছে বেশি ইম্পর্টেন্ট। মায়েরার ইচ্ছে করেও সে ইঞ্জেকশন দেবে না। ইরফান কেন নিয়ে যাবে না তাকে, এইটুকু মানতেই পারছে না মেয়েটা। ভীষণ মন খারাপ নিয়ে আরেকবার ছাদের পানে তাকায়। এখনও ইরফানকে সেভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে। তারেক নেওয়াজ গাড়ি স্টার্ট দেয়। ধীরে ধীরে ইরফান মিলিয়ে যায়। মায়েরার অভিমানের পাল্লা ভারী হয়। ইনায়া মন খারাপ করে জানালার ধারে দাঁড়িয়ে আছে।
বাড়ির কথা মনে পড়ছে। ফাইজ কোথায় গিয়েছে কে জানে, কাল রাতে কি হয়েছে তার একদমই মনে নেই। সকালে উঠে মাথাটাও ভীষণ ভারী ভারী লাগছিল, আর সারাদিন মাথাটা ভার লেগেছে। ফাইজ সকাল সকাল তাকে সকালের খাবার খাইয়ে কোথায় যেন গিয়েছে, তার সাথে কোনো কথাই বলেনি। ইনায়া আসলে বুঝতে পারছে না ফাইজ কি কোনো কারণে রেগে আছে তার উপর। রাতে কি কিছু হয়েছিল যার ফলে ফাইজ তার উপর রেগে আছে? সে তো কিছু মনে করতে পারছে না, শুধু মনে আছে সে ফাইজের জন্য বসে অপেক্ষা করছিল। তারপর যে কি হয়েছে আর মনে নেই। ভাবনার মাঝেই ফাইজের গলার আওয়াজ পায়। লিটল কুইন। ইনায়া পিছু ফিরে তাকায়। ফাইজকে কেমন যেন এলোমেলো লাগলো। ফাইজ এগিয়ে আসে। ইনায়া একটা সুতির শাড়ি গায়ে জড়িয়েছে, মাথায় আঁচল টানা। ফাইজ ইনায়াকে দেখে মৃদু হাসল। দু হাতের আঁচড়ায় ইনায়ার মুখটা নিয়ে মৃদু স্বরে বলে, কেমন আছো লিটল কুইন? ইনায়া অবাক হয়ে তাকায়, একটু চুপ থেকে বলে। ফাইজ ইনায়ার গা থেকে হাত সরিয়ে বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। তীব্র হতাশ কণ্ঠে বলে, আই এম সরি লিটল কুইন, তোমাকে টাইম দিতে পারছি না। আমি ভীষণ ডিস্টার্ব। আমি ভালো নেই। সুখের দিন বন্ধু ছাড়া পান সেলাই। বন্ধু নেই, তাই তুমি নামক সুখ আমি উপভোগ করতে পারছি না। কি করব? ইনায়া অবাক হলো ফাইজের কথা শুনে। এগিয়ে গিয়ে বলে। ফাইজ চট করে উঠে দাঁড়ালো। ইনায়ার মাথা থেকে শাড়ির আঁচলটা ফেলে দেয়, পেছনে হাত দিয়ে ইনায়ার চুলগুলো খুলে দেয়। নীরব চোখে ইনায়ার দিকে চেয়ে থাকে। ইনায়া লজ্জা পায়, চোখ নামিয়ে নেয়। ফাইজ মৃদু হেসে পড়ে, কিছু বলবো না, কিছুই করব না। আপাতত সব তুলে রাখছি লিটল কুইন। তুমি আমাকে একটা ইম্পর্টেন্ট পরামর্শ দাও তো, বন্ধুর অভিমান কিভাবে ভাঙানো যায়? ফাইজের প্রথম কথা শুনে ইনায়া লজ্জা পেলেও শেষ কথাটা শুনে অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। প্রশ্ন করে। ফাইজ মন খারাপ করে বলে, শুদ্ধ? ইনায়ার বিস্ময়ের মাত্রা বেড়ে পাহাড় চূড়ায় পৌঁছানোর মতো হলো। অতঃপর অবাক হয়ে বলে। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, বিলিভ করছো না কেন? তোমার ভাই এতটাও সাধু না। ফাইজ ভ্রু কুঁচকে বলে, আমার লিটল কুইন তো দেখি ভীষণ বোকা। শুদ্ধকে আমার চেয়ে তুমি বেশি চেনো। শুদ্ধ এমনই, বুঝলে। ভার্সিটি লাইফে এরকম অনেক ঘটনা ওর সাথে আমার আছে। মাঝে অনেকদিন ঠিকঠাকই ছিল, আবার আমি অনেকদিন পরে রেগে ভুলভাল বলেছি। ওরও লেগে গিয়েছে। এখন কি করা যায় ভাবছি। ইনায়ের হঠাৎ শুদ্ধকে জুতো ছেড়ে মারার কথা মনে পড়ল। কথাটা মনে আসতেই নিজেই হেসে ফেলল। ফাইজ ভ্রু কুঁচকে বলে, হাসছো কেন? ইনায়া হাসি আটকে বলল। ফাইজ বোকা চোখে ইনায়ার দিকে তাকালো। শুদ্ধর হাওয়া তার বউয়ের মাঝেও একটু একটু আছে মনে হচ্ছে। ফাইজ কিছু বলল না, তার ভালো লাগছে না। সে সবসময় একটুতেই রাগে, কিন্তু এটা নেওয়া যায়। ইরফানও সবসময় রাগে, কিন্তু ওর কারো সাথে তুলনা নেই। ওর টপিক বাদ। তবে ফাজিল শুদ্ধ রাগলে ফাইজের ভয় লাগে। একেবারে গার্লফ্রেন্ডের মতো অভিমান রাগ করে বসে থাকে। সেও বয়ফ্রেন্ডের মতো বসে বসে শোক পালন করে। কি জীবন তার! আসলে এরা সব ব্রিটিশ। বিয়েটা করলেও সাথে শান্তিও পালানো। তার সুখ শান্তি আশা করে বোকামি। শুদ্ধ তাকে জ্বালিয়েই মারবে। শুদ্ধ থাকলে তার কাজে বাগড়া দেবে হাসতে হাসতে। ঝামেলা বাঁধলে তার থেকে মুখ ফিরিয়ে তাকে অসুস্থ বানাবে। ফাটা কপাল তো তার। হসপিটাল থেকে বাড়ি ফিরল মায়েরা। তারেক নিউজ তাকে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা গিয়েছে। মায়েরা বাড়িতে প্রবেশ করলো। আজ নতুন যে দুটো কাজে মেয়ে এসেছে তাদের মাঝে একজন এসে দরজা খুলে দেয়। মায়েরা টুকটাক কথা বলে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। ইরফানের ঘরে যায়। দুঃখের ব্যাপার, ঘরে কোথাও ইরফান নেই। মায়েরার ভীষণ মন খারাপ। মেয়েটা দ্রুত চেঞ্জ করে নিল, এরপর হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নেয়। এখনো ইরফানকে ঘরে না দেখতে পেয়ে মায়েরা ছোট ছোট পায়ে ছাদের দিকে যায়। যাওয়ার সময় ইরফানকে তো ছাদে দেখবো যদি সেখানে থাকে, কিন্তু সে বরাবরই হতাশ। নেই ইরফান। মেয়েটার এত মন খারাপ হলো, কোথায় লোকটা? সবকিছু কেন যেন বিরক্ত লাগলো। ছাদের কোনায় গিয়ে দাঁড়ালো। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। সে জানে না সে ইরফানকে কেন খুঁজছে, কিন্তু সে খুঁজছে তাকে ডক্টরের কাছে না নিয়ে গিয়ে বাসায় বসেছিল। এটাই মায়েরা মেনে নিতে পারছে না। মেনে নিতে পারছে না বলে আবার নিজের উপরও রাগ লাগছে।
ওই লোক যা ইচ্ছে করুক থাকি। সন্ধ্যার পর ইরফানদের বাড়িতে শুদ্ধ এসে হাজির হয়। তার মাকে নিতে এসেছে। টিনা বেগম সামিয়াকে রেডি হতে বললেন, সাথে মায়রাকেও রেডি হতে বললেন। মায়রা ইতস্তত করছিল শুদ্ধর বাড়িতে সে কখনো যায়নি। টিনা বেগম বুঝিয়েছে তারা আবার আগামীকালকেই চলে আসবে। এরপর টিনা বেগম আবারও যাবে শুদ্ধর বাড়ি, কিন্তু মায়রাকে এখানেই রেখে যাবে। একদিনের জন্য মায়রা তার সাথে গিয়ে থাকুক। মায়রার এমনিতেই ভীষণ মন খারাপ। ইনায়া আপুও নেই, সাথে ইরফানের জন্য মন খারাপ লাগছে ভীষণ। তাই রাজি হলো। নতুন জায়গায় গিয়ে একটু থাকলে ভালো লাগবে। তাছাড়া টিনা বেগম তো তার নিজের মানুষের মতো, তার সাথে যেতে ইতস্তত হওয়ার কিছু নেই। তাই ঝটপট রেডি হয়ে সামিয়া, মায়রা আর টিনা বেগম শুদ্ধর সাথে বেরিয়ে গেল। শুদ্ধ গাড়ি চালানোয় ব্যস্ত। মুড অফ তার হঠাৎই মাথায় কিছু আসলো। মিটি হেসে মায়রার উদ্দেশ্যে বলে, সিসিটিভি কেমন আসো? মায়রা ভ্রু কুচকে বলে, সিসিটিভি কে ভাইয়া? তুমি আর কে আছে এই ক্রেডিট নেওয়ার? মায়রা মুখ ছোট করে বলে। কেমন অদ্ভুত নাম। মায়রার পাশে বসা সামিয়া হেসে ফেলল। শুদ্ধ আবারও বলে, ইরফান কোথায় জানো? মায়রার মুখ চোখে উৎফুল্লতা দেখা যায়। বিচলিত কণ্ঠে বলে, উনি কোথায় ভাইয়া? শুদ্ধ শব্দ করে হেসে ফেলে। মায়রা থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, উনি যেখানেই থাকুক নেই ভালো হয়েছে, নয়তো আমাকে আপনাদের বাড়িতে যেতে দিত না। শুদ্ধ পা হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, ডান হাতে পকেট থেকে ফোন বের করে মিটি হেসে বলে, ইরফান একটা ভয়ঙ্কর মিটিংয়ে মায়রা। মায়রা ভ্রু কুচকে বলে, তোমার জন্য ভয়ঙ্কর মিটিং, আমাদের জন্য একদম সাদামাটা। টিনা বেগম ছেলের পাশে সিটে বসে এগিয়ে গিয়ে শুদ্ধর কান টেনে বলে। শুদ্ধ মুখ ছোট করে বলে, ও মা কান ছাড়ো, আমি সবসময় সবাইকে টাটকা খবর দিই, তাই সবাই আমাকে ভিলেন ভাবে। এসব কি নিতে? টিনা বেগম শুদ্ধর কান ছেড়ে বলে। শুদ্ধ হেসে ফেলল, কিন্তু মায়েরা হাসল না। সামিয়া মেয়েটা শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধকে তার ভালো লাগে, ভীষণ মজার মানুষ সে, কিন্তু সে পার আগে শুদ্ধর সাথে দেখার পর থেকে তার মন খচখচ করে কেন যেন। টিনা বেগমকে বললে তিনি বলেন এরকম কিছু না। টিনা বেগমের কথায় যদিও সামিয়া মেয়েটা স্বস্তি পায়, তবে পুরোপুরি না। সামিয়ার মনে প্রশ্ন জাগে, শুদ্ধ কি তাকে চেনে না? তার সাথে যে শুদ্ধর বিয়ে ঠিক, এটা কি শুদ্ধ জানে না? মেয়েটা বুঝলো না। শুদ্ধ তাকে দেখেনি, কথা বলা তো দূর, তাকে চেনে না এই জন্য কথা বলে না, নাকি অ্যাভয়েড করে, এটা সে বুঝতে পারে না। কিছুক্ষণের মাঝে শুদ্ধ তাদের বাড়ির সামনে গাড়ি ব্রেক কষে। বাড়ির ভেতর গিয়ে শুদ্ধ ইরফানের ফোনে কল করে। রিসিভ হলো না। শুদ্ধ ইরফানের ফোনে মেসেজ করে, মায়েরাকে আমার বাসায় এনেছি, এখন আমার চাচাতো ভাইকে আনতে যাচ্ছি, বুঝলি? মায়েরার থেকে 3 বছরের বড়। হাউ কিউট ম্যাচিং। 2 মিনিট না যেতেই শুদ্ধর ফোনে কল আসে ইরফানের। শুদ্ধ রিসিভ করলো। ও পাশ থেকে ইরফান রেগে বলে, তোকে ছাড়বো না আমি। শুদ্ধ দুঃখ মুখ করে বলে, আমি বুঝলাম না, তুই আর ফায়াজ আমাকে ছাড়তে চাস না কেন? আমি না হয় বিয়ে করিনি, তাই এতিম, কিন্তু তোরা দুটো তো বিয়ে করেছিস বাবা। বউয়ের হক বন্ধুকে দিতে চাস? ছ্যা, তোদের নিয়ে আমি আর পারি না বাপু। ইরফান বিরক্ত হয়ে বলে, তোর ভাইকে আনবি না ওখানে, নয়তো ওকেও ছাড়বো না বলে দিচ্ছি। শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, আরে ভাই, আমি সুন্দর বলে আমায় চাচাতো ভাইও সুন্দর। এসব ভাবনা ছেড়ে ফেল, তোদের শুধু ধরার ধান্দা। ইরফান রেগে বলে, ওকে কেন নিয়ে গেলি বেয়াদব? শুদ্ধ নিঃশব্দে একটু হেসে নিল। এরপর নিজেকে সামনে বলে, কার কথা বলছিস বাবু? ইরফান দাঁত কিরমির করলো, ফোঁস করে শ্বাস ফেলে বলে, বাড়ি গিয়ে যেন আমার বউকে আমার ঘরে পাই। বলে খট করে কল কেটে দিল। শুদ্ধ হেসে ফেললো। আপাতত বডিতে একটু এনার্জি পাওয়া গেল। ইরফান বাড়িতে ফিরেছে মিনিট 10 হলো। হাত ঘড়িতে একবার সময় দেখলো 10টা বাজে। ঘরে মায়েরাকে না দেখে বিরক্ত হয়। ঘর থেকে বেরিয়ে রিতাকে পেয়ে গেল। তাকে জিজ্ঞেস করে মায়েরার কথা। মেয়েটা জানায় মায়েরা শুদ্ধদের বাড়ি গিয়েছে, আর ফেরেনি। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকালো। পকেট থেকে ফোন বের করে শুদ্ধকে কল করে।
হ্যাঁ বল, মায়েরা কি করছে শুনবি? মায়েরা ইরফান চুপ করে আছে। শুদ্ধ আবারও বলে, তো আমার চাচাতো ভাইয়ের কোলে ওঠার জন্য খুব বায়না করছিল, বুঝলি? আমি বুঝিয়ে সুঝিয়ে বললাম যে ইরফান তোমাকে কোলে নেওয়ার জন্য দুহাত খাড়া করে রেখেছে। বেচারি এটা শুনে একটু থামলো। কথাগুলি বলেই কলটা মিউট করে শব্দ করে হাসলো শুদ্ধ। ওপাশ থেকে ইরফান দাঁতের দাঁত চেপে শক্ত গলায় বলে, 10 মিনিটে ওকে রেখে যাবি এখানে। শুদ্ধ কল আনমিউট করে গলা ঝেড়ে সিরিয়াস হয়ে বলল, আরে আজ অনেক রাত হয়েছে, কাল সকালে ওকে দিয়ে আসবো মাকে সহ। আজ ঘুমা বাবু। একটু থেমে বলে, ঘুম পারোনি মাসি পিসি? মোদের বাইরে এসো। ইরফানের রেগে চিৎকার করে বলে। শুধু ইনোসেন্ট ফেস বানায়। এর বউকে আনাই ভুল হয়েছে। একবার বলেছে দিয়ে আসতে হবে মানে হবে। হতাশ কণ্ঠে বলে, তোর হবু বউ তুই নিয়ে যা, আমাকে বলছিস কেন? শুধুর কথা শুনে ইরফান শান্ত হয়। কিছুক্ষণ চুপ থেকে বলে, কাজ আছে আমার, তুই রেখে যা, রাগাস না আমায়। শুদ্ধর কাছে একটু অদ্ভুত লাগলো। যে ছেলে সব কাজ ফেলে তার গ্রামের পথ এখান থেকে প্রায় 3 ঘন্টা সেখানে যেতে পারে, আর এখানে তার বাসায় আসতে 30 মিনিটও লাগে না, অথচ ইরফান আসছে না, কাজের দোহাই দিচ্ছে। শুদ্ধ হেসে বলে, ওকে যাচ্ছি, তবে যেতে 2-3 ঘন্টা লেট হবে। ওয়াই? শুদ্ধ মিটি হেসে বলে, এতিম ছেলেকে বলছিস তোর বউ রেখে আসতে? আমি একটু আর তো চান্স নিব না? সাদামাটা একটা ডেট হয়ে যাক তোর বউয়ের সাথে, কি বলিস? এটা আমার অধিকার, বঞ্চিত করলে হবে না। আমি একটু তোর বউকে রাতের শহর ঘুরিয়ে দেখাবো, হাতে হাত রেখে হেঁটে। কল কেটে গিয়েছে। শুদ্ধ হাসলো, যা তাকে তো কথা শেষ করতে দিল না। কানে টান দিয়েছে, এবার ঘাড় এমনি আসবে। ইরফান ডান হাতের মুঠোয় শক্ত করে ফোন চেপে ধরে, যেন ফোন এভাবেই ঘুরিয়ে দেবে। শুদ্ধর গলা চেপে ধরতে না পারায় ফোনের উপর সেই ঝাড় মেটাচ্ছে। সময় নষ্ট না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। কোনো দিকে তাকালো না, সরাসরি তার বাবার ঘরে ঢুকে পড়ে। রুমা নেওয়াজ ঘরে ছিল না। তারেক নেওয়াজ চেয়ারে বসে অফিসের টুকটাক কাজ করছিল। ইরফানকে দেখে ভ্রু কুঁচকে বলে, কিছু বলবে? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ওকে এনে দাও। তারেক নেওয়াজ ছেলের কথা বুঝলেন না, প্রশ্নসূচক দৃষ্টি রেখে বলে, কাকে? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে নির্লিপ্ত কণ্ঠে বলে, তোমার ছেলের বউকে। ইরফানের কথা শুনে তারেক নেওয়াজের কোনো কেন যেন হাসি পায়, তবে নিজেকে সামলে বলে, মায়েরা তো শুদ্ধর বাসায় গিয়েছে, তোমার ফুফি নিয়ে গিয়েছে, কালকেই চলে আসবে, চিন্তা করো না। কথাটা বলে আবারও কাজে মনোযোগ দেয়। ইরফান এগিয়ে এসে রেগে বলে, ওকে এক্ষুনি এনে দিবে। অল টাইম তোমার কথায় সব হবে না। ইরফানের কথা শুনে তারেক নেওয়াজ অবাক হয়, বসা থেকে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, কিন্তু তুমি গেলেই তো পারো, আমাকে বলছো কেন? ইরফানের গম্ভীর গলা তবে শান্ত কণ্ঠে তীব্র আফসোসের সুরে বলে, লিটল গার্লের সাথে আমাকে জড়িয়ে তুমি কাজটা একদম ঠিক করোনি বাবা। তারেক নেওয়াজ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান আর কিছু বলল না। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে শক্ত গলায় বলে, ওকে এনে দাও এক্ষুনি। তারেক নেওয়াজ প্রশ্নাত্মক চোখে ইরফানের প্রস্থান দেখল। তিনি ইরফানকে একটুও বুঝলেন না। মায়রাকে বিয়ে করে ইরফান এখনো আফসোস করছে, আবার মায়রাকে দূরেও রাখছে না। কেমন যেন দুটো একসাথে মিলছে না। সবচেয়ে বড় কথা, ইরফান মায়রার কাজগুলো তাকে দিয়ে কেন করাচ্ছে? বিকেলে মায়রাকে হসপিটাল নিয়ে গেল ইরফান বলেছিল, এখন শুদ্ধর বাসা থেকে তাকে আনতে বলছে। ইরফান কি চাইছে? বেশ কিছু প্রশ্ন মাথায় নিয়ে রাতেই মায়রাকে আনতে যাওয়ার জন্য বের হলো। তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন ইরফানের ব্যবহারে, কথাবার্তায়, চাল চলনে। ফাইজ শুদ্ধর বাড়িতে বেল বাজায়। বেশ কয়েকবার বেল বাজারে মায়রা এসে দরজা খুলে দেয়। ফাইজ মায়রাকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো? মায়রা মাথা নেড়ে জবাব দেয়। ফাইজ শুদ্ধর কথা জিজ্ঞেস করে বলে, ঘরে। ফাইজ আর কিছু বলল না। মায়রা অবাক হয়েছে একটু, পরে আবার ভাবলো শুদ্ধ তো তার বন্ধু, আসতেই পারে। সে দরজা আটকে ঘরে চলে যায়। ফাইজ শুদ্ধর ঘরে গিয়ে দেখলো শুদ্ধ টান টান হয়ে শুয়ে আছে। এত তাড়াতাড়ি ঘুমিয়েছে ভাবনা দেখে শুদ্ধকে ডাকলো। এই শুদ্ধ। ফাইজে গলা পেয়ে শুদ্ধ তড়াক করে চোখ মেলে তাকায়। দেয়াল ঘড়িতে একবার সময় দেখলো। ভালোই রাত,
এখানে কেন? দ্রুত শোয়া থেকে উঠে বেড থেকে নেমে দাঁড়ায়, খালি গা, পরনে একটা ট্রাউজার। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, তুই এখানে কেন? আমি যাকে তাকে দাওয়াত দিই না। ভুল বাড়িতে চলে এসেছিস মনে হচ্ছে। ফাইজ কিছু বলল না। শুদ্ধ এগিয়ে এসে কিছু না বলেই কষিয়ে ফাইজের গালে একটা থাপ্পড় মেরে দেয়। ফাইজ বিস্ময় দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফাইজের বুকে ধাক্কা দিয়ে বলে, ভুল বাসাতে এসেছিস, বেরো এখান থেকে। ফাইজ কিছু বলতে গিয়েও থেমে যায়। থাপ্পড় খেয়েও কিছুই বলে না শুদ্ধকে, রাগলো না। উঠে ঘুরে ঘরে দরজা আটকে দেয়। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, এসব কি? আমার ইজ্জতে হাত দেওয়ার ধান্দা থাকলে এক্ষুনি বেরো। ছেলে হয়ে এসব কি? কথাটা বলি শুদ্ধ জিভে কামড় দিল। আয় হায়, সে তো রাগ করে আছে। রাগ করে থাকলে যা তা বলা যায় না। তার মিস্টেক হয়ে গেল। ফাইজ হেসে ফেলল। উঠে ঘুরে বলে, তোর বোনের ইজ্জতে হাত দিতে পারিনি এখনো, তাই ভাবলাম যে এর জন্য একটু হলেও দায়ী তার ইজ্জতে হাত দিলে মন্দ হয় না। কি বলিস? শুদ্ধ বিষম খেয়ে এসে বলে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আম্মা বাঁচাও। ফাইজ এগিয়ে এসে বলে, লাভ নেই, চল শুরু করি। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, কি? ফাইজ মিটি মিটি হেসে বলে, রোমান, শুদ্ধ কেসে উঠল। ব্যাপারটা হলো তার হাসি পাচ্ছে। এখন সে কি করবে? কিছুতেই হাসা যাবে না, অসম্ভব। দ্রুত উল্টো ঘুরে মুখ চেপে ধরো। নিজেকে দুটো লাগাতে ইচ্ছে করলো। 24 ঘন্টায় হলো না, তার আগেই হাসছে। এসব কি? ফাইজ এগিয়ে এসে বলল, কি রে, প্রিপারেশন নিচ্ছিস নাকি? শুধু পিছু ফিরে রেগে তাকায় ফাইজের দিকে। দৃষ্টি ঘুরে গেল ফাইজের গালে, যে গালে সে থাপ্পড় মেরেছে। খারাপ লাগছে তার। থাপ্পড়টা মারা উচিত হয়নি। হয়তো ফাইজকে ঠান্ডা দেখে আরো অনুশোচনা হচ্ছে। ফাইজ চোখ ছোট ছোট করে বলে, মনে হচ্ছে আমাকে আর কিছু করতে হবে না। শুদ্ধ শান্ত চোখে তাকায় ফাইজের দিকে। এরপর গম্ভীর গলায় বলে, যারা আমাকে নিয়ে আফসোস করে তাদের সাথে আমি মরে গেলেও থাকি না। ফাইজ অসহায় কণ্ঠে বলে, ভুলে জানা ভাই, মন থেকে বলিনি, বিশ্বাস কর। রেগে গিয়েছিলাম খুব, তুই ভুলভাল বলেছি। ইনায়া পুরো রাত পড়ে পড়ে ঘুমিয়েছে। তুই বল, বিয়ের রাত নিয়ে সবার কত স্বপ্ন থাকে। আমার একদম ভেস্তে গিয়েছে, তাই মাথা ঠিক ছিল না। শুধু বুঝলো ফাইজের কথা। মুখ বাঁকিয়ে বলল, আমি তো 2-3 ঘন্টা পেয়ারা দিতে চেয়েছিলাম, কিন্তু ভাইকে একটু ঘুমের ওষুধ 4 ভাগের 1 ভাগ দিতে বলেছিলাম। ওর ডোজ সর্বোচ্চ 2-3 ঘন্টা থাকতো। তোর ভাই মাতব্বরি করলো। তুই আমায় নিয়ে আফসোস করছিস, এবার যা। আমার লাগবে না তোকে, তোকেও আমাকে লাগবে না। কথাটা বলেই ফাইজকে ঠেললেই ফাইজ শুদ্ধকে শক্ত করে জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে বলে, তোরও লাগবে আমাকে, আমারও লাগবে তোকে। বাল, আমি রেগে কি যে বলেছি। ভুলে যা সোনা ভাই আমার। তোর জন্য আমি বাসরটা করতে পারছি না, তাহলে বুঝ তোকে আমার লাগবে কিনা। কথাটা বলতে বলতে ফাইজ শুদ্ধর পিঠে আলতো হাতে কয়েকটা থাপ্পড় দেয়। শুদ্ধ হাসল, কিন্তু শব্দ করলো না। গম্ভীর গলায় বলে, একটা সত্যি ভুলে যাব। ফাইজ শুদ্ধকে ছেড়ে ভ্রু কুঁচকে বলল, কি শর্ত? সবকিছুতে রাজি হয়ে যাচ্ছি, বল। শুদ্ধ গা চুলকে মিটি মিটি হাসল। অতঃপর বলে, তোর বাসর ঘরে আমাকে এক কোণে জায়গা দিতে হবে। ফাইজ চোখ মুখ কুঁচকে তাকায়। এই বেয়াদব জীবনও শুধরাবে না। রেগে বলল, আমি বাসর করবই না, এবার শান্তিতে থাক। শুদ্ধ অবাক হওয়ার ভান করে বলে, কি বলছিস? আমার বোনকে বিয়ে করার আগে ডক্টরটা দেখাবি না? ইয়ানার তো কপাল পুড়লো। ফাইজ বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধকে ধাক্কা দিয়ে বাইরে যেতে যেতে বলে, যা, আমার কাজ শেষ, তোর বোন ওয়েট করছে। শুদ্ধ ফাইজকে টেনে ধরে বলে, আমাকে উস্কে দিয়ে পালাচ্ছিস কেন? আয় রোমান্স করে যা, আমি রেডি। আয় শোনা। ফাইজ চোখ মুখ কুঁচকে তাকায় রেগে বলে, এ বেয়াদব, আমি ফান করলাম, ছাড় আমায়। শুদ্ধ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, বাট আমি সিরিয়াস। দাঁড়া, ইয়ানাকে জানিয়ে দিচ্ছি। কথাটা বলে সত্যি সত্যি ইনায়াকে কল করল। ফাইজ দ্রুত শুদ্ধর হাত থেকে ফোন কেড়ে নিতে চায়। ততক্ষণে ইনায়া কল রিসিভ করেছে। শুদ্ধ চেঁচিয়ে বলে,
ইয়ানা, তোর বর আমাকে চুমু খেতে চাইছে, তোর হক আমাকে দিতে এসেছে। তুই দেখতে চাইলে ভিডিও কলে আয়। কথাটা বলে মুখ চেপে হেসে ফাইজের দিকে তাকিয়ে বলে, এসো ফাইজ সোনা, তোমার আদর না পেয়ে আমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি গো, এসো। ফাইজ কটমটো দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে আছে। ওপাশে ইনায়া তপ দেখিয়ে চেয়ে আছে অবাক হয়ে বলে। ফাইজ শুদ্ধর হাত থেকে ফোন কেড়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমার লাইফে ব্রিটিশের আগমন ঘটেছে। তুমি ঘুমাও লিটিল কুইন। আজ আমি শুদ্ধ বাবুকে একটু আদর করব। অভিমান ভেঙে একটা আবদার করেছে, পূরণ না করে থাকতে পারছি না। বাই লিটিল কুইন। বলেই কল কেটে দিল। শুদ্ধ হাসছে। ফাইজ শুদ্ধর ফোন বেডের ওপর ছুঁড়ে ফেলে সত্যি সত্যি শার্টের বোতাম খুলতে লাগলো। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় আমতা আমতা করে বলে, কি করছিস? আমি নিষ্পাপ বাচ্চা। ফাইজ কটমট দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোকে পাপি বানাবো আমি এখন। আয় সোনা বাবু। শুদ্ধ লজ্জা পাওয়ার ভান করে দুহাতে মুখ ঢেকে বলে, যা দুষ্টু, আমি লজ্জা পাচ্ছি। ফাইজ রেগে বলে, বেয়াদব, তোর লজ্জা আমি ভাঙাচ্ছি, আয়। কথাটা বলে এগিয়ে আসতে শুদ্ধ চিংড়ি মাছের মতো লাফ দিয়ে ব্যালকনির দিকে যেতে নিলেই ফাইজ শুদ্ধ ট্রাউজার টেনে ধরে। শুদ্ধ দ্রুত দু হাতে তার ট্রাউজার টেনে চিটিয়ে পড়ে। আয় হায়, ছাড়, বোনের ইজ্জতে নজর দিতে লজ্জা করে না? ছ্যা ছ্যা, কি দিনকাল আসলো। ওগো ফারহা, দেখে যাও, তোমার ভাই তোমার হকে নজর দিচ্ছে। ফাইজ শুদ্ধ ট্রাউজার ছেড়ে দিল। যে 3-4টে বোতাম খুলেছিল সেগুলো লাগানো। শুদ্ধর কাণ্ড দেখে হাসছে। শুদ্ধ দু হাতে তার ট্রাউজার ধরে আছে এখনো। কি বেয়াদব ভাবা যায়। তার সম্পদে হাত দিতে যাচ্ছিল। ফাইজ বেরিয়ে যেতে নিলে শুদ্ধ হঠাৎই ফাইজের সামনে দাঁড়িয়ে ফাইজের অপর গাড়ে আগের মতো করেই জোর খাটিয়ে আরেকটা থাপড় মেরে দেয়। ফাইজ এবার অনেক বেশি অবাক হয়ে তাকায় শুদ্ধ দিকে। বিস্ময় কণ্ঠে বলে, মারলি কেন? শুদ্ধ রেগে বলে, লেট করে আসলি কেন? কথাটা বলি ফাইজকে শক্ত করে জড়িয়ে ধরে বিষাদ কণ্ঠে বলে, তোর আরো আগে আসা উচিত ছিল ফাইজ। আমার দম বন্ধ লাগছিল তুই লেট করলি বলে। প্রথম থাপ্পড় লেট করে আসার জন্য খেয়েছিস, দ্বিতীয়টা না বোঝার জন্য। ফাইজ মৃদু হাসল, কিছু বলল না। তারেক নেওয়াজ মায়েরাকে শুদ্ধর বাড়ি থেকে নিয়ে এসেছে। মায়েরা ধীর পায়ে এগিয়ে যায় ইরফানের রুমের দিকে। ত্রিনা বেগম তারেক নেওয়াজকে অনেকবার বলেছিল মায়েরা থাকুক, কিন্তু মায়েরা নিজেই ত্রিনা বেগমকে না করে দিয়েছে। তার কেন যেন ভালো লাগছে না কোথাও। সে কেন যেন খুব ডিস্টার্ব। কিছুই ভালো লাগছে না। ইরফানের উপর ভীষণ অভিমান তার। ইরফান তাকে হসপিটালেও নিয়ে যায়নি, আবার এখন শুদ্ধ ভাইয়ের বাড়ি থেকেও নিতে যায়নি। এগুলো তো ইরফানই সবসময় করতো। মায়েরা কখনো ভাবেনি এসব, কিন্তু আজ হঠাৎ ইরফানকে তার পাশে না পেয়ে ভীষণ অশান্তি লাগছে। মায়েরা দরজা ঠেলে ভেতরে দৃষ্টি দেয়, তখনই ইরফান তার ঘরের ভেতরে যে রুমটা আছে সেই রুম থেকে বেরিয়ে আসে। মায়েরাকে দেখে ইরফান দরজা লক করে মায়েরার দিকে এগিয়ে আসে। মায়েরা পিট পিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান হঠাৎই পায়ের গতি বাড়িয়ে মায়েরাকে টেনে তার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। মায়েরা স্তম্ভিত হয়ে যায়। মেয়েটা বুঝতেই পারেনি। মায়েরা শান্ত। কয়েক সেকেন্ড পেরোতেই ইরফান মায়েরাকে ছেড়ে দিল। মায়েরা মাথা নিচু করে রেখেছে। ইরফান ঢোক গিরে মৃদু স্বরে বলে। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। মেয়েটার মাঝে লজ্জা সংকোচ কোনোটাই নেই। সে ইরফানকে চিনতে পারছে না। তার দু চোখে বিশাল কৌতূহল। ইরফান মায়েরা ঠোঁট জোড়া মুছে দিয়ে মৃদু স্বরে বলে, ডিনার করেছো? মায়েরা নীরবে মাথা নাড়িয়ে হ্যাসূচক সম্মতি দেয়। ইরফান মায়েরার থেকে দূরে সরে দাঁড়ায়। আবারও তার সেই ঘরের দিকেই যেতে যেতে গম্ভীর গলায় বলে, ঘুমাও। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে রইল। তার খারাপ লাগছে কেন যেন। ঢোক গিরে ইতস্তত করে প্রশ্ন করে, আপনি কোথায় ছিলেন? ইরফান ঘরের দরজায় লক খুলে মায়েরার দিকে চেয়ে বলে, অফিস। ভাই? মায়েরা মাথা নিচু করে রাখে, ছোট করে বলে, এমনি। তার ভীষণ ইচ্ছে করলো ইরফানকে জিজ্ঞেস করতে, ইরফান কেন তাকে হসপিটাল নিয়ে গেল না। তখন তো অফিসে ছিল না। এখন কেন শুদ্ধ ভাইয়ার বাড়ি থেকে তাকে আনলো না। কিন্তু মনের কথা মনেই চাপা পড়ে থাকলো। জিজ্ঞেস করার সাহস হলো না।